তো গাইজ আইপিএল ইজ ফাইনালি ব্যাক, অর্থাৎ আইপিএল আবারও শুরু হতে চলেছে এবং আইপিএল এর দ্বিতীয় ধাপের প্রথম ম্যাচ সেটা খেলতে চলেছে সেই দুটো দল যারা আইপিএল এর প্রথম ম্যাচটা খেলেছিল, দ্যাট ইজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স। তবে খুব ইম্পর্টেন্টলি এই ম্যাচটা হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হোম গ্রাউন্ড, দ্যাট ইজ এম চিন্নাস্বামী স্টেডিয়াম, যেটা ব্যাঙ্গালোরে উপস্থিত রয়েছে। এবং এই ম্যাচের পিচ রিপোর্ট থেকে শুরু করে মাঠের স্ট্যাটস এবং এই দুটো দলের হেড টু হেড কী রেকর্ড রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই দুটো দলের প্লেইং 11 কেমন হতে চলেছে, কারণ দুটো দলেরই বেশ কিছু প্লেয়ারের অ্যাভেলেবিলিটির উপর প্রশ্ন রয়েছে। তো চলো ভিডিওতে এগিয়ে যায়। তবে এগিয়ে যাওয়ার আগে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার সমস্ত ভিডিও তোমার কাছে ইমিডিয়েটলি পৌঁছে যায় আপলোড করার সাথে সাথে, কারণ আন্তর্জাতিক ক্রিকেট এরপরে কিন্তু শুরু হতে চলেছে। তো আন্তর্জাতিক ক্রিকেটেও কিন্তু সমস্ত দল নিয়ে সমস্ত রকমের আলোচনা সমস্ত কিছু এই চ্যানেলে আপলোড হবে। সো মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তো এবার এই ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, তো আরসিবি তারা কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছে এবং এই সিজনে 11টার মধ্যে তারা 8টা ম্যাচে অলরেডি জিতেছে। খুবই কমফোর্টেবল জায়গায় কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে এবং আমরা এটা বলতে পারি যে এই ম্যাচটাতে যদি আরসিবি জিতে যায় তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু পৌঁছে যাবে আইপিএল 2025-এর প্লে অফে প্রথম দল হিসেবে তারা কোয়ালিফাই করে যাবে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স, এই কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই মুহূর্তে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা 5টা ম্যাচে জিতেছে, 6টা ম্যাচে হেরেছে এবং পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তাদের উপরে ওঠা একটা বড় প্রশ্ন। তবে এই ম্যাচটা টেকনিক্যালি তারা যদি জিততে পারে তাহলে কিন্তু টুর্নামেন্টে তখনও তারা অ্যালাইভ থাকবে, পরের ধাপে যাওয়ার সুযোগটা ম্যাথামেটিক্যালি কিন্তু থেকে যাবে। তো কেকেআর চাইবে অন্তত এই ম্যাচটা জিতে লড়াইয়ে টিকে থাকতে। তো এই দুটো দলের মধ্যে আজকে তাহলে কোন দল এগিয়ে রয়েছে সেটা জানার আগে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ম্যাচটা চলাকালীন 65% চান্স রয়েছে বৃষ্টি হবার, অর্থাৎ এই ম্যাচে নিশ্চিতভাবে বৃষ্টি একটা সমস্যা তৈরি করবে। কিন্তু খুব ইম্পর্টেন্টলি এই ম্যাচটা হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম, যে স্টেডিয়ামে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু একদমই বিশ্বমানের, অর্থাৎ এখানে যে মুহূর্তে বৃষ্টি থামে মোটামুটি ভাবে আমরা বলতে পারি তার আধ ঘন্টার মধ্যেই কিন্তু খেলা শুরু হয়ে যেতে পারে। আর এরকমটা এই সিজনে অলরেডি আমরা দেখেছিলাম পাঞ্জাব এবং ব্যাঙ্গালোর ম্যাচে যেভাবে বৃষ্টি হয়েছিল তারপরে গিয়েও কিন্তু ম্যাচটা কমপ্লিট হয়েছিল। তো এই ম্যাচটাতেও বৃষ্টির একটা এফেক্ট থাকলেও ম্যাচটা কমপ্লিট হবে, যদিও ওভার কেটে যেতে পারে, ওভার কমিয়ে দেওয়া হতে পারে বৃষ্টির পরে, এর পুরো সম্ভাবনা রয়েছে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্টলি ম্যাচটা হবে এবং যে ম্যাচে বৃষ্টি হওয়ার কথা থাকে সেই ম্যাচে কি হয়, যে ম্যাচে বৃষ্টি হওয়ার কথা থাকে সেই ম্যাচে যে কোনো দল টসে জিতে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নেয়। তো এই ম্যাচে নিশ্চিতভাবে টসে যে দল জিতবে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে এবং এই মাঠের স্ট্যাটিস্টিক্সও বলে দিচ্ছে যে এই মাঠে অধিকাংশ ম্যাচে সেই দল জেতে যে দল টসে জিতে ফিল্ডিং করে। 44টা ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে, 60টা ম্যাচে দ্বিতীয় ব্যাট করা দল জিতেছে, যেটা থেকে স্পষ্ট এই মাঠে রান চেজ কিন্তু খুব ভালো হয় এবং নাইট ম্যাচে বিশেষ করে রান চেজটা অনেক সহজ হয়, কারণ এখানে ডিউ আসে, ডিউ একটা অনেক বড় ফ্যাক্টর হয়ে যায় এবং ডিউ যে মুহূর্তে আসে বোলাররা কিন্তু নিজেদের ভালো কন্ট্রোলের সাথে বোলিং করতে পারেন না। তো যদি বৃষ্টি না হয় তাহলে ডিউ আসবে, আর ডিউ যদি আসে সেই ক্ষেত্রে দ্বিতীয় ব্যাট করা দলের অ্যাডভান্টেজ। আবার যদি ডিউ না আসে বৃষ্টির কারণে, বৃষ্টি হলে ডিউ আসে না, তো যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে ডিউ আসবে না, কিন্তু বৃষ্টি এলে যে দল রান চেজ করছে তাদের সামনে স্পষ্ট টার্গেট থাকে কত ওভারে কত রান করতে হবে। তো সেই ক্ষেত্রেও দ্বিতীয় ব্যাট করা দল তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকে। তো নিশ্চিতভাবে আজকে যে দল টসে জিতবে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে, এই বিষয়টা পরিষ্কার। এবার দুটো দলের প্লেইং 11-এর কথা আমরা যদি বলি, তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সব থেকে বড় যেটা প্রশ্ন ছিল যে জশ হেজেলউড সে এই দলে খেলবে কি না, সে কি অস্ট্রেলিয়া থেকে ফিরবে নাকি ফিরবে না, কারণ অস্ট্রেলিয়া আগামী 11 তারিখ থেকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু WTC ফাইনালটা খেলবে। তো অস্ট্রেলিয়ার প্লেয়াররা তারা অ্যাভেলেবেল থাকবে কিনা এর উপর কিন্তু প্রশ্নচিহ্ন ছিল। তো সেখান থেকে যে সমস্ত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা টেস্ট খেলে না তারা সবাই অ্যাভেলেবেল আছে। তো নিশ্চিতভাবে এখানে টিম ডেভিড কিন্তু এই দলে উপস্থিত থাকছে। অন্যদিকে ইংল্যান্ডের প্লেয়াররা বিশেষ করে ফিল সল্ট, লিয়াম লিভিংস্টন এরা কিন্তু ইংল্যান্ডের ওডিআই দলে নেই, যার কারণে ফিল সল্ট টুর্নামেন্টের শেষ পর্যন্ত এই দলের সাথে থাকবে। অন্যদিকে লিয়াম লিভিংস্টন সেও কিন্তু এই দলের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে যদি এই দল ফাইনালে ওঠে। কিন্তু জশ হেজেলউডের নিয়ে কি আপডেট আছে, তো দেখুন জশ হেজেলউড এই দলের সাথে এখনো পর্যন্ত যুক্ত হয়নি এমনটাই আপডেট রয়েছে এবং টুর্নামেন্ট বন্ধ হওয়ার আগেও কিন্তু জশ হেজেলউড চোটের মধ্যে ছিল, তার চোটের কি আপডেট রয়েছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত আপডেট দেওয়া হয়নি আরসিবির তরফ থেকে। তো আমরা এটা ধরে চলতে পারি এই ম্যাচে জশ হেজেলউড আরসিবির দলে খেলবে না এবং তার জায়গায় খেলবে লুঙ্গি এঙ্গেডি। দক্ষিণ আফ্রিকার সমস্ত প্লেয়াররা আইপিএল ফাইনাল পর্যন্ত অ্যাভেলেবেল আছে,
তো লুঙ্গি অ্যাঙ্গিডি এই ম্যাচে কিন্তু খেলতে পারে জর্জ হেজেলউডের জায়গায়। তো এখানে আমরা যদি পুরো দলের কথা বলি তো ওপেনিং ডিপার্টমেন্টে ফিল সল্টের সঙ্গে বিরাট কোহলিকে আবার দেখা যাবে, জেকব বেথেলও কিন্তু এখানে রয়েছে, তো জেকব বেথেলকে দিয়েও কিন্তু ওপেনিং করানো হতে পারে। এরপরে ময়ঙ্ক আগরওয়াল এই দলে যুক্ত হয়েছে দেবদত্ত পাডিক্কেলের জায়গায়। রজত পাতিদারকে এমনটা বলা হচ্ছে যে রজত পাতিদারও কিন্তু এই দলে খেলতে পারে, তার চোট অনেকটাই ঠিক হয়ে গেছে এবং সে ক্যাপ্টেন্সি করতে পারে। টিম ডেভিড এই দলে থাকবে, কুণাল পান্ডিয়া এখানে থাকবে, জিতেশ শর্মা থাকবে, পাশাপাশি ইয়শ দয়াল, ভুবনেশ্বর কুমার এবং তার পাশাপাশি স্পিন বোলিং ডিপার্টমেন্টে কিন্তু এখানে সুয়শ শর্মা থাকবে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এর কথা যদি বলি, এখানে কেকেআর এর তরফ থেকে একমাত্র মঈন আলী ব্যাকআউট করেছে। মঈন আলী এই আইপিএলে আর ফিরবেন না বলে জানিয়েছে, তবে বাকি প্লেয়াররা যারা ছিল প্রত্যেকেই কিন্তু এখানে থাকছে। ওপেনিং ডিপার্টমেন্টে এখানে নিশ্চিতভাবে গুরবাজি ওপেনিং করবে বা সুনীল নারিনের সাথে, এবং তারপরে অজিঙ্ক্য রাহানে আছে, রঘুবংশী আছে, ভেঙ্কটেশকে আপাতত সাইড লাইন করা হয়েছে, দেন রিঙ্কু, রাসেল, রমনদীপ এরা রয়েছে। তো ওভারঅল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এখানে কিন্তু মনীষ পান্ডেকে পরের দিকে ঢুকিয়ে নেওয়া হবে। বোলিং ডিপার্টমেন্টে হর্ষিত রানা, বৈভব অরোরা, তার সাথে বরুণ চক্রবর্তী এবং রাসেলও কিন্তু কয়েক ওভার বোলিং করে নিতে পারে। তো এখানে পেস বোলিং ডিপার্টমেন্টে কিন্তু প্রপার বোলার কলকাতার কাছে রয়েছে। স্পিন বোলিং ডিপার্টমেন্টে এখানে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী রয়েছে। তো ওভারঅল বিদেশি ক্রিকেটারগুলো না আসার কারণে কেকেআর এর কিন্তু খুব বেশি সমস্যা এখানে হচ্ছে না। এবার এই দুটো দলের আমরা যদি হেড টু হেড রেকর্ড দেখি, কলকাতা নাইট রাইডার্স আরসিবির বিরুদ্ধে জিতেছে 20টা ম্যাচ এবং আরসিবি জিতেছে মাত্র 14টা ম্যাচ। তো এটা থেকে স্পষ্ট কলকাতা নাইট রাইডার্স কিন্তু আরসিবির এগেনস্টে অধিকাংশ টাইমই ম্যাচ জিতে থাকে। কিন্তু এই মাঠের কি স্ট্যাটিস্টিক্স রয়েছে, এই মাঠে বিগত 5টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচেই জিতেছে কলকাতা নাইট রাইডার্স। আরসিবি নিজেদের হোম গ্রাউন্ডে কেকেআরকে কিন্তু বিগত 5টা ম্যাচে হারাতে পারেনি এবং আজকের ম্যাচে এখানে কি আরসিবি জিততে পারে? আরসিবি কি তাদের ভাগ্যের চাকা ঘোরাতে পারবে নিজেদের হোম গ্রাউন্ডে? তো এই গ্রাউন্ডের স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা যদি কথা বলি, তো এই গ্রাউন্ডে এখনো পর্যন্ত যে ম্যাচেসগুলো হয়েছে আমি আগেই জানালাম যে টসে জিতে প্রথমে বোলিং করা দল অধিকাংশ ম্যাচ জিতে থাকে। এবার এই মাঠের আমরা যদি স্কোর নিয়ে কথা বলি, তো এই মাঠের এভারেজ স্কোর 170 এবং খুবই সুন্দরভাবে টুর্নামেন্টের শুরুতে সমস্ত ম্যাচগুলোতে 170, 175 এরকমের রান হচ্ছিল, কিন্তু যেই টুর্নামেন্টটা এগিয়ে যেতে লাগলো এই মাঠটা কিন্তু নিজের আসল রূপ দেখালো এবং প্রত্যেকটা ম্যাচে তারপর থেকে 200+ রান হচ্ছে। এখানে লাস্ট যে ম্যাচটা হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং আরসিবির মধ্যে, সেই ম্যাচে আরসিবি প্রথমে ব্যাট করে আই থিঙ্ক 217 কি 215 সামথিং করে, যেটা চেজ করতে গিয়ে চেন্নাই সুপার কিংস 2 রানের জন্য এই ম্যাচটাতে পরাজিত হয়, যেটা থেকে স্পষ্ট যে এই মাঠে রান চেজ কিন্তু হয় এবং 217 রানটা অলমোস্ট চেজ হয়েই গিয়েছিল। তো এই মাঠে প্রথমে ব্যাট করা কিন্তু কখনোই সেফ নয় এবং তার আগের ম্যাচে এখানে আবারও সেই একই ব্যাপার হয়েছিল, এখানে আবারও 200+ স্কোর হয়েছিল এবং সেই ম্যাচেও রানটা অলমোস্ট চেজ ডাউন হয়ে যেত। বাট রাজস্থান তো রাজস্থান, তারা ম্যাচ হারার একটা টেকনিক, একটা রাস্তা কিন্তু ঠিক খুঁজে বের করে নিল। যেখানে এই ম্যাচটা জেতার কথা ছিল রাজস্থানের, হঠাৎ করে সেখান থেকে ম্যাচটা আরসিবি জিতে গেল। তো এই মাঠে রান চেজ কিন্তু খুব ভালো হয়, বিগত দুটো ম্যাচে রান চেজ না হলেও অলমোস্ট চেজ হয়ে গেছিল। তো এই মাঠে সেকেন্ড ব্যাট করা দল অনেকটা এগিয়ে থাকবে বলে আমার কিন্তু মনে হচ্ছে। অর্থাৎ এই মাঠে রান চেজ খুব ভালো হয় এবং এই যে মাঠটা একটা কিন্তু হাই স্কোরিং গ্রাউন্ড এবং 200+ রান এখানে কিন্তু হামেশাই হয়ে থাকে, যদিও এই সিজনে রান একটু কমের সাইডে ছিল, বাট লাস্ট দুটো ম্যাচে 200+ স্কোর হয়েছে এবং এই দুটো দল কেকেআর আরসিবি দুটো দলে কিন্তু ব্যাটার রয়েছে। তো 200+ রান এখানে কিন্তু হতেই পারে যদি পুরো 20 ওভারের খেলা হয়, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটা কিছুটা ছোট হয়ে যেতে পারে বলে আমার কিন্তু কিছুটা আশঙ্কা রয়েছে। এবার এই দুটো দলের যদি আমরা তুলনা করি, তো দেখুন কলকাতা নাইট রাইডার্স এই সিজনে খুব একটা খারাপ ক্রিকেট খেলেনি, কেকেআর ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু কিছু জায়গাতে এমন বাজে এবং জঘন্য ব্যবহার হয়ে গেছে সেই জায়গাগুলোতে কেকেআর পয়েন্ট হারিয়ে এসছে। আদারওয়াইজ কেকেআর 5টা নয়, কেকেআর এখানে 7টা ম্যাচ জিতে মোটামুটি একটা কমফোর্টেবল জায়গায় থাকতো, যেখান থেকে তারা কিন্তু পরের স্টেপে যেতে পারে। সেটা হচ্ছে এলএসজির এগেনস্টে 4 রানের ম্যাচটা তারা গিফট করেছিল, অন্যদিকে পাঞ্জাবের এগেনস্টে 111 রানের যে রান চেজ সেই ম্যাচটাও তারা গিফট করেছিল, এটা বললে ভুল কিছু হবে না। আদারওয়াইজ কেকেআর কিন্তু একটা ভালো জায়গায় থাকতে পারতো। তো আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স এই জায়গাতে থাকলেও তার একটা খুবই বেটার টিম, তাদের এই সিজনে কপাল খারাপ থাকার জন্য কিন্তু এখানে তারা ম্যাচগুলো হেরেছে এবং লাস্ট ম্যাচে চেন্নাই সুপার কিংসের এগেনস্টেও কিন্তু ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সের জেতার কথা, 60 রানে 5টা উইকেট পড়ে গেছে, সেখান থেকে কি করে এত বড় একটা টার্গেট চেজ হয়। তো কেকেআর খুবই বাজে বাজে ম্যাচেসগুলো হেরেছে, আদারওয়াইজ কেকেআর এই সিজনে খুব খারাপ ক্রিকেট খেলেনি বলে আমার মনে হচ্ছে। এবার এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা যদি বলা হয়, তো আরসিবি কিন্তু প্রত্যেকটা ম্যাচে দারুণ খেলেছে, তাদের প্রত্যেকটা প্লেয়ার বিশেষ করে ব্যাটসম্যানরা
এবং ফিল সল্ট যেভাবে ওপেনিংটা দিচ্ছে, পাশাপাশি জেকব বেসেলের তরফ থেকে আগের দিন কিন্তু আমরা দারুণ ক্রিকেট দেখেছি। অ্যান্ড মিডল ওভারে রোমারিও শেফার্ড যে টাইপের ইনিংসটা খেলছে সেটা কিন্তু এই দলটাকে ভীষণভাবে বুস্ট করছে। এবং আগের দিনে আই থিঙ্ক চেন্নাই সুপার কিংস ম্যাচটাতে যেভাবে লাস্ট 2 ওভারে আই থিঙ্ক 50-55 কিছু একটা রান নিয়েছিল শেফার্ড, সেই রানটাতে কিন্তু আরসিবি ম্যাচটা জিতেছিল। তো ওভারঅল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই দলে কিন্তু এক একটা প্লেয়ার ম্যাচ উইনার। এখানে ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাতিদার, তার পাশাপাশি রোমারিও শেফার্ড, টিম ডেভিড, এই প্লেয়ারগুলো একজন দুজনও যদি মাঠের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু তুলকালাম করে দেবে। সো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং যথেষ্ট স্ট্রং। বোলিং ডিপার্টমেন্টে ইয়াশ দয়াল, ভুবনেশ্বর কুমার এবং তার সাথে রয়েছে এই ম্যাচের জন্য আই থিঙ্ক লুঙ্গি আঙ্গিডি। তো এই বোলিং লাইন আপটা কিন্তু খুব একটা খারাপ নয়। লুঙ্গি আঙ্গিডি আগের ম্যাচেও খেলেছে। হেজেলউডের পরিবর্তে যদি লুঙ্গি আঙ্গিডি এই ম্যাচটা খেলে, আমি কিন্তু আরসিবির বোলিং লাইন আপটাকে খুব একটা দুর্বল বলবো না। আমার মনে হয় লুঙ্গি আঙ্গিডি যথেষ্ট এখানে ভালো বোলিং করে দিতে পারে। তবে হ্যাঁ, প্লে অফের দিকে যদি এখানে হেজেলউডকে না পাওয়া যায় তাহলে আমি কিন্তু আরসিবির বোলিং লাইন আপ নিয়ে প্রশ্ন তুলবো, কারণ প্লে অফে গেলে বেটার টিমগুলোকে তখন আরসিবিকে হারাতে হবে। বেটার টিম ইন দ্য সেন্স এই সিজনে মুম্বাই একটা বেটার টিম, এই সিজনে গুজরাট একটা বেটার টিম, এই সিজনে পাঞ্জাব একটা বেটার টিম। তো এই টিমগুলোর বিরুদ্ধে ম্যাচ জিততে হলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে হেজেলউডকে লাগবেই। তো এই ম্যাচে আঙ্গিডি থাকলেও কিন্তু খুব একটা প্রবলেম হবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। ওভারঅল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে বোলিং লাইন আপ সেটাও কিন্তু যথেষ্ট স্ট্রং। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের বৈভব, হর্ষিত এবং তার পাশাপাশি রাসেল যদি একটু আধটু বোলিং করে দেয়, চেতন সাকারিয়াকে যদি এখানে খেলানো হয়, তো ওভারঅল কেকেআরের বোলিং লাইনআপও কিন্তু খারাপ নয়। স্পিন ডিপার্টমেন্টে সুনীল এবং বরুণ রয়েছে। তবে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় যেটা চিন্তা সেটা হচ্ছে আজিঙ্ক্য রাহানে। তবে আজিঙ্ক্য রাহানে বিগত কিছুদিন ধরে খুবই বাজে ক্যাপ্টেন্সি করছে, যার কারণে কেকেআরকে কিন্তু বড় রকমের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং আমার মনে হয় রাহানে যদি তার ক্যাপ্টেন্সিটা ঠিক করতে পারে, বৈভব আরোরাকে যদি নতুন বলে 3টে ওভার করিয়ে দিতে পারে, আরেকটা ওভার যদি সে নাও করায়, রাসেল রয়েছে কিন্তু এখানে ব্যাকআপ দেওয়ার জন্য। তো এই জায়গাতে রাহানেকে ক্যাপ্টেন্সিটা ঠিক করতে হবে। আমার মনে হয় না বৈভব আরোরা ডেথ বোলার বা মিডল ওভার্সের বোলার। বৈভব আরোরার তার সুইং আছে, তো এই সুইংটাকে ইউজ করার জন্য তাকে নতুন বলে যেটুকু করানো যায় সেটুকুই করাতে হবে। পরের দিকে তাকে বোলিং করতে গেলে সমস্যা আছে, যেটা আমরা গত দিনে দেখতে পেলাম কিভাবে ডেভাল ব্রেভিস তাকে কিন্তু 1 ওভারে 30 রান নিয়ে ম্যাচটা ওইখানেই শেষ করে দিল। তো আমি আশা রাখছি কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে আজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন্সিতে অন্তত এই ভুলগুলো করবে না। আর এরকমটা যদি না হয় সেক্ষেত্রে দুটো দলেরই কিন্তু এখানে যথেষ্ট ভালো সুযোগ রয়েছে ম্যাচ জিতে নেওয়ার, এবং দুটো দলই যথেষ্ট শক্তিশালী দল। তাহলে ম্যাচ জিতবে কে, কোন দলকে আমি এগিয়ে রাখবো? দেখুন, যেমনটা আমি বললাম, দুটো দল যথেষ্ট শক্তিশালী, এবং যখন দুটো দল যথেষ্ট শক্তিশালী হয় তখন আপনাকে দেখতে হবে পিচের পরিস্থিতি। এই পিচের উপর প্রথমে ব্যাট করে ম্যাচ জেতা বেশি হয় নাকি এখানে রান চেজ ভালো হয়, এবং সেটাতে আমরা দেখতে পাচ্ছি এই মাঠে ডিউ ফ্যাক্টর একটা ভীষণ রকমভাবে থাকে, এবং ডিউ যদি থাকে তাহলে নিশ্চিতভাবে চেজিং যে টিম আছে সেই টিম কিন্তু সহজে ম্যাচ জিতে নেবে, যদি মোটামুটিভাবে একটা রেঞ্জের মধ্যে থাকে। অর্থাৎ রান চেজ করতে হলে আপনাকে অন্তত সামনের যে টিম আছে খুব ভালো পিচের উপরেও তাকে অন্তত 200 থেকে 220-র মধ্যে তো আটকাতে হবে। 250 রান তো আর চেজ হয় না। তো পিচের দিকে তাকিয়ে আমার এটাই মনে হয় যে এই ম্যাচে যে দল প্রথমে বোলিং করবে সেই দলের জেতার সম্ভাবনাটা বেশি। যেহেতু দুটো দল মোটামুটি সমান শক্তিশালী দল, কেকেআরের এই গ্রাউন্ডে রেকর্ডও আবার খুব ভালো, আবার আরসিবি এই সিজনে খেলছে খুব ভালো। তো আমার মনে হয় যে এই ম্যাচে যে দল প্রথমে ফিল্ডিং করবে এবং রান চেজ করবে সেই দলের জেতার চান্সটা কিন্তু সব থেকে বেশি। আপনার কি মনে হয় এই ম্যাচে কোন দল জিততে চলেছে, কোন দল এগিয়ে রয়েছে আজকের এই ম্যাচে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।